আপনারা শুনছেন ভৌতিক আসর। আমাদের বাড়ি কিশোরগঞ্জ মিঠাবান এলাকায়। এই এলাকার সবচেয়ে বড় কলেজের আমি পড়াশোনা করতাম। আমাদের কলেজের পেছনে একটা ছোট্ট জঙ্গল আছে, আর সেই জঙ্গলের মাঝে নাকি আছে একটা রহস্যময় কূপ। আমাদের সকল স্টুডেন্ট সেখানে যাওয়ার জন্য নিষেধ করেছে। সেই কূপটা চারিপাশে একটা কাটা জালের বেড়া দেয়া। সেই কূপটা নাকি একটা সময় গ্রামবাসীরা সকলে ব্যবহার করত, কিন্তু অনেকেই নাকি সেই কূপের মাঝে একটা জিনের দেখা পেয়েছে। জিনটা কারো ক্ষতি করেনি, তারপরেও গ্রামবাসীরা অনেক ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে এই কূপ থেকে ব্যবহার করা বন্ধ করে দেয়। এখন সে কূপের কাছে আর কেউ যায় না। কিন্তু এই মডার্ন দুনিয়ায় কেউ কি আর জিন বিশ্বাস করে? তাই আমি আর আমার বান্ধবীরা পরিকল্পনা করি ওই কূপটাকে দেখে আসব। আমার নাম সাফানুর। আমি অলৌকিক জিনিসগুলো বিশ্বাস করি না, তাই আমি সিদ্ধান্ত নেই আমি সবাইকে প্রমাণ করে দেব সেই কূপের ভিতরে কোনো জিন নেই। আমি সম্পার সিফাত মিলে সেই কূপের কাছে যাই। আমাদের 3 বন্ধুরই বিশ্বাস ছিল সেখানে কিছু নেই, এটা শুধু একটা মিথ্যা গল্প ছাড়ার কিছু না। আমার কূপের কাছে যেতেই দেখতে পাই সেই কূপের চারিপাশে কাটা জালের বেড়া দেয়া। আমরা সেই বেড়া পার করে সেই কূপের সামনে গিয়ে দাঁড়াই। গত 150 বছর পর 3 জন মানুষ সেই বেড়া টপকে গিয়ে সেই কূপের কাছে এসে দাঁড়ালো। আমাদের কাছে চারিপাশটা খুব স্বাভাবিক মনে হচ্ছিল না যে এখানে আশেপাশে কোনো অলৌকিক শক্তি আছে। আমরা 3 বন্ধু মিলে সেই কূপের কাছে যাই আর সেই কূপের ভেতর পানিতে তাকাই। আমরা একটা বিষয় দেখে কিছুটা অবাক হই। 150 বছর আগের পুরনো এই কূপটা, কিন্তু সেই কূপের ভেতরের পানির এখনও টলটলে পরিষ্কার। আমি সেখানে দাঁড়িয়ে বলি, কূপের পানির নিচে কি যেন কোনো কিছু জিন লুকিয়ে আছে, থাকলে আমাদের দেখা দিন। যত সব আজগুবি মিথ্যা গল্প কাহিনী, চল এখান থেকে চলে যাই, এখানে কিছুই নেই। আমরা যখন সেই কূপের কাছে চলে আসতে যাই, ঠিক তখনই সেই কূপের ভেতর থেকে খুব সুন্দর একটা সাদা রঙের পায়রা আমার কাঁধে এসে বসলো। এটা দেখে সম্পার সিফাত বলে, কি রে মামা, তোর কাঁধে এই পায়রাটা হঠাৎ করে কোথা থেকে এলো? এটা আবার কোনো জিনটির না তো? আরে ভিতর ডিম, এই পায়রাটার বাসা হয়তো সেই কূপের ভেতরে ছিল। যখন আমরা চেঁচামেচি করছিলাম তখন সে তার বাসা থেকে উঠে আমার কাছে এসে বসেছে। এটা কেন জিন হতে যাবে? আর তোরা এত ভয় পাস না, চল এখন চলে যাই এখান থেকে, নয়তো যদি টিচাররা বুঝতে পারে আমাদের চোখ ফাঁকি দিয়ে ওখানে গেছে আমরা তাদের, তাহলে আমাদের খবর আছে। আমি সেই পায়রাটাকে আমার হাতে নিই আর তার কপালে একটা চুমু খেয়ে বলি, তুমি তোমার বাসায় চলে যাও, আমি আমাদের বাসায় চলে যাই। তবে সে পায়রাটা আমাকে ছেড়ে যেতে চাচ্ছিল না। সে তার মাথাটা আমার কাঁধে হেলিয়ে দেয়। তার চোখে যেন আমার জন্য ভালোবাসা ছিল। কিরে, একদিনে তোর পায়রাটা তো শিকারী হয়ে গেল, কিন্তু এটা কি করে সম্ভব? আমি বলি, পায়রাটার মন খুব সুন্দর আর আমার মনটা খুব সুন্দর, তাই হয়তো একে অপরকে অনেক পছন্দ করছি আমরা। কেন, তোদের কি হিংসা হচ্ছে? না, আমাদের কেন হিংসা হবে? কিন্তু এখন তোমার পায়রা বন্ধুকে এখান থেকে যেতে হবে, কারণ তাকে নিয়ে তো আর আমরা এখান থেকে বেরোতে পারবো না। তাছাড়া তার বাড়িটাও তো এখানে নাই যে তাকে নিয়ে যাওয়াটা মোটেও ঠিক হবে না। এরপর আমরা 3 বন্ধু লুকিয়ে লুকিয়ে আবারও আমাদের ক্লাসে এসে বসে পড়ি। সেদিন কলেজের ছুটি হওয়ার পর আমি যখন বাড়িতে আসছিলাম, কেন জানি না সেই পায়রাটার কথা আমার খুব মনে পড়ছিল। পায়রাটা কত মিষ্টি ছিল। সে অল্প কিছুক্ষণের ভেতরেই আমাকে কিভাবে আপন বানিয়ে নিল। তার কথা ভাবতে ভাবতে যখন আমি আমার বাড়ির কাছে আসি, দূর থেকে দেখি আমাদের ঘরের উপরে সেই পায়রাটা বসে আছে। আমি ভাবি, এটাই কি তাহলে সেই পায়রাটা? কিন্তু এটা কিভাবে সম্ভব? কলেজ থেকে আমাদের বাড়ি কত দূরে, এখানে সে পায়রাটা কি করে আসতে পারে? তাছাড়া সে যদি আমার পেছনে আসতো তাহলে তো আমি দেখতাম এটা হয়তো অন্য আরেকটি পায়রা হবে। কিন্তু সেই পায়রাটাও ছাদে বসে আমার দিকে তাকিয়েছিল, যেন সে আমাকে চিনে। কিছুক্ষণ পর সে পায়রাটা সেখান থেকে উড়ে যায়। আমি আমার বাড়ির ভিতরে প্রবেশ করি। আমরা সবাই একসাথে থাকতাম, দাদা দাদি চাচা সকলে মিলে। আমার বাবার ব্যবসার কাজের জন্য বেশিরভাগ সময় ঢাকায় থাকে। আমি, মা আর আমার ছোট ভাই রাতুল আমাদের গ্রামের বাড়িতে থাকি। আমার দাদার বয়স 80 বছর, তারপরও সে গ্রামবাসীদের উপকার করার জন্য ছুটে যায় বারবার। আসলে সবাই বলে আমার দাদা নাকি জিন সারাতে পারে, কিন্তু আমি এসব বিশ্বাস করি না, কারণ অলৌকিক কোনো বিষয় এখন পর্যন্ত আমি দেখিনি। সেদিনের মতো আমার দিনটা ভালোই কাটে। পরের দিন আমি যখন কলেজ থেকে বাড়িতে ফিরছিলাম, পুকুর পাড়ে গিয়ে কিছু ছেলে আমাকে অনেক বিরক্ত করছিল। তাই আমি রেগে গিয়ে তাদের ভিতরে একজনের গায়ে হাত তুলি। তখন সে ছেলেগুলো আমাকে জোর করে তুলে সেই পুকুরের পাশে একটা নিরিবিলি ভাঙা বাড়িতে নিয়ে যায় আর আমাকে বলে, তোর অনেক তেজ তাই না, দাঁড়া
আজকে আমরা সকলে মিলে তোর সব তেজ বের করে দিচ্ছি। তারা আমার গালে কয়েকটা চড় মারে, তারপরে আমার সাথে তারা জোর করতে শুরু করে। ঠিক তখনই সেখানে কোথা থেকে যেন অজানা একটা ছেলে চলে আসে। ছেলেটি আমাদের কলেজের ইউনিফর্ম পরা, গলায় আমাদের কলেজের আইডি কার্ড। ছেলেটি সেই 5 জন ছেলের সাথে ফাইট করতে শুরু করে। বাংলা ছবির মতো খুব সহজেই ছেলেটি সেই 5 জনকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এটা তো কোনো ছবি না। একটি ছেলে 5 জনের সাথে কি করতে পারে? তবে সেই 5 জন অনেক চেষ্টা করেছিল ছেলেটিকে মারার জন্য, কিন্তু তারা ছেলেটির সাথে পারছিল না। মনে হচ্ছিল ছেলেটি তাদের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী। খারাপ ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যাওয়ার পর আমি সে অজানা ছেলেটির কাছে গিয়ে বলি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনি যদি সময়মতো না আসতেন তাহলে আজকে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। ছেলেটি আমাকে বলে, আমি তো আপনাকে চিনি, আপনি সাফানুর, তাই না? ইন্টার প্রথম ইয়ারে পড়ছেন, ঠিক তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমরা একই কলেজে পড়ি, আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ছি। আমার নাম মাহিম। এই পথে যাচ্ছিলাম, আপনার চেঁচামেচি শুনে এসে দেখি অবস্থা। দেখুন, আপনাদের বাড়িতে যাওয়ার এই পথটা অনেক নীরব, তাই এই পথে যখন যাবেন একা যাবেন না, চেষ্টা করবেন কারোর সাথে যাওয়ার। এখন আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। আমি মাহিনের চোখের দিকে তাকিয়েছিলাম, কারণ তার চোখটা ছিল সেই পায়রাটার মতো। তার চোখে একই রকমের ভালোবাসা আমি দেখেছিলাম, যেমনটা সে পায়রাটার চোখে দেখেছিলাম। ধুর, কি ভাবছি আমি? এটা কি করে সম্ভব হতে পারে? সে তো একটা পায়রা ছিল, আর এটা একটা জলজান্ত মানুষ। মাহিম আমাকে আমার বাড়ির কাছে এগিয়ে দিয়ে যায়। সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নের মাঝে দেখি সে সাদা পায়রাটা জানলা দিয়ে আমার ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করার পর সাদা পায়রাটা আস্তে আস্তে পায়রা থেকে একটা সুন্দর ছেলের আকৃতি ধারণ করে। ছেলেটির চেহারা আমি দেখতে পাচ্ছিলাম না, সেখানে ছিল কালো অন্ধকার, তবে তার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছিলাম। ছেলেটি আমাকে বলছিল, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, এখন থেকে আমি আপনার পাশে সবসময় থাকব, আপনার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এতটুকু দেখে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি ভাবছিলাম, কি অদ্ভুত স্বপ্ন দেখলাম রে বাবা। সেদিন আমি কলেজে যাওয়ার পর মাহিমের কথা আমার বন্ধুদের কাছে বলি। আমার বন্ধুরা বলে, মাহিম ফাইনাল ইয়ারে পড়েন। কই, আমরা তো এই নামে কাউকে চিনি না। আমি আমার বন্ধুদেরকে বলি, এত বড় কলেজ, আমাদের এখানে যে সবাই সবাইকে চিনবেন এটা তো নয়, তাই না? সেদিন যখন কলেজ ছুটি হওয়ার পর আমি আমার বাড়ির পথে যাচ্ছিলাম, আমার মনে একটা অজানা ভয় জেগে ওঠে। এই পথটা তো একেবারে ফাঁকা। গতকালে এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম, এখন কি একা যাওয়াটা ঠিক হবে? ঠিক তখনই কোথা থেকে যেন মাহিম আমার কাছে এসে বলে, কি ভয় পাচ্ছেন? আসুন আমার সাথে, আমি এই পথ ধরে যাব, আপনাকে নিয়ে যাই। আমি তখন মাহিমকে বলি, কেন জানি না আমার মনে হচ্ছে আপনি আমার কিছু করছেন, কারণ যখন আমি বিপদে পড়ি তখন আপনি আমার সামনে চলে আসেন। মাহিম বলে, আপনার ভুল ধারণা, আমি এই পথে যাচ্ছিলাম, ঠিক আছে, আপনি যদি না চান তাহলে আমি আপনাকে সাহায্য করব না, আমি চলে যাই, আপনি একা একাই আসেন। আরে মাহিম সাহেব, আপনি কি রাগ করলেন? আসলে আমি এভাবে কথাটা বলতে চাইনি। আপনি আমার সাথে এই পথ ধরে গেলে ভালোই হবে। আপনার শরীরে যে শক্তি, আপনাকে দেখে কোনো খারাপ লোক আমার কাছে আসার কথাও ভাববে না। তাই নাকি? আমি কি খুব শক্তিশালী? কি করে বুঝলেন যে আমি যে শক্তিশালী? কি করে বুঝলাম? কালকে আপনি 5টি তরতাজা ছেলেকে যেভাবে মারলেন, সেটা দেখেই তো বুঝলাম আপনার শরীরে অনেক শক্তি। আস্তে আস্তে মাহিমের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, কারণ প্রতিদিন একই সময় এই পথ ধরে যাই। আমি একদিন মাহিমকে বলি, আস্তে আস্তে মাহিমের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়, কারণ প্রতিদিন একই সময় একই পথ ধরে যাই। আমি একদিন মাহিমকে বলি, আপনি আমার বন্ধুদের সাথে দেখা করবেন, তারা না আপনার সাথে দেখা করতে চায়। মাহিম বলে, আমাকে মাফ করবেন, কিন্তু আমি আর অন্য কারোর সাথে দেখা করতে চাই না, কারণ সবাই আমাকে চোখে দেখতে পারবে না। মাহিমের কথা শুনে আমি ভাবলাম মাহিম হয়তো আমার সাথে মজা করছে, তাই আর আমি এই বিষয়ে কিছু তাকে বলি না। আমি ধরেই নিই হয়তো বা সে আমার বন্ধুদের সাথে কথা বলতে চায় না বা দেখা করতে চায় না। এভাবে আরও বেশ কিছুদিন চলে যায়। আস্তে আস্তে আমি মাহিনের প্রেমে পড়ে যাই, কারণ মাহিম যেভাবে সুন্দর করে কথা বলতো, যে কোনো মেয়ে তার প্রেমে পড়ে যাবে। তাছাড়া সে দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ভাবছিলাম মাহিমকে আমার মনের কথাটা বলবো। আমার মনের কথাটা বলা কি ঠিক হবে? সে কি আমাকে তার জীবনসাথী হিসেবে মেনে নেবে? সে যদি আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে আমাকে সে না মেনে নেয়, তাহলে যে আমি অনেক কষ্ট পাবো। আমি আমার বন্ধুদের সাথে আমার মনের কথাটা শেয়ার করি। আমার বন্ধুরা আমাকে বলে, দেখ, কাজ কর, আগামী 2 দিন পর তো ভালোবাসা দিবস, তুই সেদিন মাহিমকে প্রপোজ কর, আমাদের বিশ্বাস সে তোর ভালোবাসা মেনে নেবে।
আমি আমার বন্ধুদের বলি, কিন্তু আমি একটা মেয়ে, যদি আমি তাকে প্রপোজ করি বিষয়টা কেমন দেখাই না? আমার বন্ধুরা বলে, এখন তো মডার্ন বাংলাদেশ, এসব একেবারে কমন। তাছাড়া তুই যদি এখন তোর মনের কথা তাকে না বলিস, তাহলে দেখবি অন্য কেউ তোর মাহিমকে তোর কাছ থেকে নিয়ে যাবে। তখন কি এই বিষয়টা সহ্য করতে পারবি তো? না না, আমি আমার মাহিমকে কারো হাতে দেব না। আমি 2 দিন পর ভালোবাসা দিবসে আমার মনের কথা তাকে জানাবো। তার 2 দিন পরে চলে আসে ভালোবাসা দিবস। সেদিন আমাদের কলেজে অনেক বড় একটা প্রোগ্রাম ছিল। জীবনের প্রথম কারোর জন্য আমি শাড়ি পরেছি, নীল রঙের একটা শাড়ি, হাতে লাল রঙের চুড়ি, কপালে কালো একটি টিপ। আমার বন্ধুরা আমাকে দেখে বলে, মাশাল্লাহ, তোকে দেখতে আজকে কতটা সুন্দর লাগছে জানিস? দেখবি মাহিম তোর ওপর থেকে চোখ সরাতে পারবে না। প্রোগ্রামটা শুরু হয়ে যায়, সবাই এসেছে কলেজে, কিন্তু আমি কোথাও মাহিমের দেখা পাই না। আমার সকল বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ তো খুঁজে বেড়াচ্ছে মাহিমকে। মাহিম কোথায়, সে কেন আসছে না? আমি বুঝতে পারি মাহিম আজকে আর আসবে না, তাই আমি রাগ করে কলেজের প্রোগ্রাম শেষ হওয়ার আগেই বাড়ির দিকে হাঁটা দিই। হাঁটতে হাঁটতে আমার বাড়ি সেই রাস্তার কাছে এসে আমি থেমে যাই, কারণ পাশে দাঁড়িয়ে ছিল সেদিনের সে 4টে খারাপ ছেলে। তারা আমাকে দেখে বলে, বা আজকে তো দেখতে সুন্দর লাগছে, আর আজকে তোমার সাথে সেও নেই বাড়িতে, যাবে না? আসো, এই পথ ধরেই তো যেতে হবে, আর শাড়ি পরেছে খুব ভালো লাগছে, আর শাড়ি খুলতে অতটা সময় লাগবে না। আমার খুব ভয় লাগছিল। ঠিক তখনই আমার পেছন থেকে আমার কাঁধে হাত রাখে মাহিম। মাহিম আমাকে বলে, কি হলো, তাদেরকে দেখে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তো চলে এসেছি, আর আমার সাথে। মাহিমকে দেখে সে 4টে ছেলে সেখান থেকে এক দৌড় দেয়, কারণ সেদিনের মারের কথা তারা এখনো ভুলতে পারেনি। তারা খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি মাহিমকে বলি, তোমার সাথে আমি কোনো কথা বলবো না, তোমার উপরে আমি অনেক রাগ করেছি। তুমি কেন আজকে আমাদের কলেজের প্রোগ্রামে আসলে না? তুমি জানো, তোমাকে আজকে আমি একটা কথা বলতে চেয়েছিলাম। চারিপাশে তোমাকে খুঁজছিলাম, আমার চোখ কিন্তু তোমার দেখা আমি পাইনি। মাহিম তখন বলে, আজকে আর তোমার কাছে কিছু লুকাবো না, আমি তোমাকে সকল কিছু বলতে চাই। আমি বলি, কি বলতে চাও, আর কি লুকাচ্ছ তুমি আমার কাছে? মাহিম বলে, তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি, কারণ তুমি যদি ভয় পেয়ে যাও আর আমাকে বলো যে আমি যেন আর তোমার কাছে না আসি, এই কারণে কখনো তোমাকে বলতে পারিনি। আমি মাহিমকে বলি, কি এমন কথা যেটা শোনার পর আমি তোমাকে বলবো যে তুমি আমার কাছে আর কখনো আসবে না? মাহিম তখন বলে, আসলে আমি কোনো মানুষ না, আমি একটা অদৃশ্য জগতের জিন। তোমার মনে আছে তুমি তোমার কলেজের পেছনে সেই কূপের কাছে গিয়েছিলে? আমি সেদিন সেখানে ছিলাম, কূপের পানির ভেতরে। তোমার চেঁচামেচিতে আমার ঘুম নষ্ট হয়ে যায়। আমি ভেবেছিলাম বাইরে আসার পর যাকে দেখব তাকেই হত্যা করব, কিন্তু আমি যখন সেই কূপের বাইরে আসি, আমি তোমাকে দেখি। তোমাকে দেখার সাথে সাথে আমার সকল রাগ চলে যায়। মনে হচ্ছিল তোমাকে আমি বহু বছর ধরে চিনি। তোমার ওই চাহনি আমাকে তোমার কাছে ডাকছিল। আমি একটা সাদা পায়রার রূপ ধরে তোমার কাঁধে এসে বসি, তুমি আমাকে আদর করছিলে, কি যে ভালো লাগছিল। আমি মাহিমকে বলি, তুমি আমার সাথে মজা করছো তাই না? আমার বান্ধবীরা তোমাকে সব কিছু বলেছে, আর তুমি সেগুলো এখন আমাকে শুনিয়ে ভয় দেখানোর চেষ্টা করছো, তাই তো? মাহিম বলে, না, আমি সত্যি কথা বলছি। কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি একটা জিন? আমি মাহিমকে বলি, এমন কিছু যেটা আর কোনো সাধারণ মানুষ করতে পারবে না। মাহিম বলে, ঠিক আছে, আমি এখন তোমার চোখের সামনে সেই সাদা রঙের পায়রা হয়ে যাচ্ছি। এটা বলে মাহিম তার শক্তির মাধ্যমে আবার একটা সাদা পায়রা হয়ে গেল সাথে সাথে। এটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই, কারণ একটা মানুষ কি করে পায়রা হতে পারে? আমি নিজেকে সামলাতে পারি না, সেখানে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। আমি যখন আমার জ্ঞান ফিরে পাই, আমি দেখি আমার ঘরে শুয়ে আছি, আর আমার পাশে দাদা, চাচি, মা সকলে দাঁড়িয়ে আছে। সবাই আমার কাছে জানতে চায় কি হয়েছে, আমি কি করে অজ্ঞান হয়ে গেলাম। আমি তখন সবাইকে বলি, তোমরা আমাকে কোথায় খুঁজে পেয়েছো? দাদা বলে, আমাদের বাড়ির গেটের সামনে। এখন বলতো দাদু ভাই, তুই জ্ঞান হারিয়েছিলি কেন, কি হয়েছে? আমি দাদাকে বলি, দাদা জানো, আমি একটা জিন দেখেছি। আমার মুখে জিনের কথা শুনে দাদা সবাইকে বলে, তোমরা ঘরের বাইরে যাও, শাফানুরের সাথে একা কিছু কথা বলতে চাই। দাদার কথা শুনে সবাই ঘরের বাইরে চলে যায়। দাদা ঘরটা ভেতর থেকে লাগিয়ে আমার কাছে এসে বসে আর আমাকে বলে, দাদা আমার কাছে এসে বসে বল, কি হয়েছে বলতো এবার। আমি তখন দাদাকে সব কিছু খুলে বলি, যা যা ঘটেছে আমার সাথে। দাদা সব কিছু শুনে আমাকে বলে, দেখলি তো, তোকে কতবার বলেছি পৃথিবীতে জিন আছে, কিন্তু তুই আমার কথা বিশ্বাস করলি না। এখন তো প্রমাণ পেলি নাকি? সাফা দাদু ভাই, তোর সেই কূপের কাছে যাওয়াটা মোটেও ঠিক হয়নি। ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। আজ রাতে আমি একটা আসন পেতে বসবো,
তুইও থাকবি আমার সাথে। আমি সে জিনটাকে স্মরণ করব, সে আসার পর আমি তার কাছে অনুরোধ করব যেন সে তোকে ছেড়ে চলে যায়। আমার সাথে তুইও অনুরোধ করবি তাকে। মাঝরাতে দাদা একটা আসন পেতে বসে আমায় নিয়ে। দাদা বাড়ির সবাইকে একটা ঘরে ঘুমাতে বলে আর বলে কেউ রাতে ঘর থেকে বের হবে না। দাদুর কথা মতো সবাই একটা ঘরে গিয়ে ঘরটাকে ভেতর থেকে লাগিয়ে দেয়, তারপর ঘুমিয়ে পড়ে। মাঝরাতে দাদার ঘরে আমি আর দাদা আসনের উপর বসে সেই জিনটাকে আমাদের কাছে ডাকছিলাম। বেশ কিছুক্ষণ পর একটা সাদা পায়রা উঠতে উঠতে দাদুর দরজার কাছে এসে বসে। পায়রাটা আস্তে আস্তে একটা মানুষের রূপ ধারণ করে। আমার সামনে এখন একটা খুব সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সাদা এক ধরনের অদ্ভুত পোশাক পরা, তার চুলগুলো অনেক লম্বা, খুবই সুন্দর একটা মুখ। সে আমার দাদুকে একটা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। আমাকে কেন স্মরণ করেছেন, আমি কি জানতে পারি? আমার দাদু তার সালামের উত্তর নিয়ে বলে, আপনি আমার নাতিকে ভয় দেখাচ্ছেন কেন, আর আপনি আমার নাতিনের কাছে কেন আসছেন? আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার নাতির কাছে আর আসবেন না। তখন মাহিম জিন দাদুকে বলে, ঠিক আছে, এমনটা আপনার নাতনিকে বলতে বলেন। আমি কথা দিচ্ছি আমি চলে যাব, আর কখনো তাকে বিরক্ত করব না, কখনো তার কাছে আসব না। আমি তখন মাহিমকে বলি, হ্যাঁ আমি চাই এটাই, আপনি আর কখনো আমার কাছে আসবেন না। আমার কথা শুনে মাহিম কান্না করে দেয়, কিন্তু আমি দেখতে পাই তার চোখে পানি পড়ছে। তখন সে বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে অনেকটা ভালোবাসো, কিন্তু আমি ভুল ছিলাম। শুধু আমি তোমাকে ভালোবাসতাম, তোমার মনে আমার জন্য কখনো ভালোবাসা আসেনি। ঠিক আছে, তুমি যেহেতু চাও না আমি তোমার কাছে আসি, তাহলে কথা দিলাম আর কখনো তোমার কাছে আসবো না। এটা বলে মাহিম আবারও সেই সাদা পায়রা হয়ে আমাদের ঘর থেকে উড়ে চলে যায়। মাহিম যাওয়ার পর দাদু আমার কাছে এসে বলে, আমি বুঝতে পারলাম সে জিনটা তোকে মন থেকে ভালোবাসে। যা হওয়ার তা হয়ে গেছে, এখন থেকে সে আর তোকে বিরক্ত করবি না, তুই আবারও তোর জীবনে ফিরে যেতে পারবি। তার পরের দিন আমি কলেজে যাওয়ার পর আমার বান্ধবীরা স্বপ্না আমার কাছে এসে বলে, কিরে মাহিমের সাথে গতকাল দেখা হয়েছিল? আমি আমার সকল বন্ধুকে বলি তার বিষয়ে আর কোনো কথা না বলতে, তাই তোরা দয়া করে তার বিষয়ে কোনো কথা বলবি না আমার সামনে আর। আমার বন্ধুরা বলে, কেন, তোকে কি সে না করে দিয়েছে? বললাম না তোদেরকে তার বিষয়ে কথা না বলতে, আমি শুনতে চাই না, ধরে নিয়ে সে আমার জীবন থেকে চলে গেছে। সেদিনের পর 2টি মাস কেটে যায়। আমি কেন জানি না মাহিমকে বলতে পারছিলাম না। তার জন্য অনেক রাতের গভীরে আমি একা একা কান্না করছি। 3 মাস পর আমাদের বাড়িতে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায়। হঠাৎ করে একদিন সকালবেলা আমার ঘুম ভাঙে বাড়ির সকলের কান্নাকাটির শব্দে। আমি ঘর থেকে বের হয়ে দেখি দাদা, চাচি, মা সকলে অনেক কান্না করছে। আমি দাদুর কাছে গিয়ে বলি, দাদু কি হয়েছে, তোমরা এভাবে কান্না করছো কেন? দাদু বলে, গতকাল রাতে তোর 2 চাচা একসাথে মৃত্যুবরণ করেছে। এটা শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে যায়, কারণ আমার চাচারা ছিল আমার বাবার মতো, তারাও আমাকে অনেক ভালোবাসত। আমি এক দৌড়ে চাচাদের ঘরে যাই, দেখি তারা মৃত অবস্থায় ঘরের খাটের উপরে শুয়ে আছে। আমি দেখতে পাই চাচারা মৃত্যুবরণ করার পর তাদের চোখগুলো বড় বড়ভাবে খুলে আছে, যেন তারা অনেক ভয়ঙ্কর কিছু দেখেছে। তাহলে কি আমাদের চাচাদের কেউ হত্যা করেছে? আমি কান্না করতে করতে বাবাকে ফোন দিই আর বাবাকে সব কিছু খুলে বলি, বাবা তুমি এখনই গ্রামের বাড়িতে আসো। কিন্তু আমার দাদু আমার কাছে থেকে ফোনটা নিয়ে খুব অদ্ভুতভাবে বাবাকে বলে, না তুই গ্রামের বাড়িতে আসবি না, দেখ তোর ভাইদের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু না, তাদেরকে হত্যা করা হয়েছে। তোকে বলছি তাই কর, যা বলছি। তোর এখন গ্রামের বাড়িতে আসা ঠিক হবে না, তুই যেখানে আছিস সেখানে সাবধানে থাক, আর একটা কোরআন শরীফ তোর কাছে রাখিস। আমি কিছু আয়াত তোকে শিখিয়ে দেবো, এই আয়াতগুলো প্রতি ঘন্টায় 2 বার করে পাঠ করবি। দাদার মুখে এসব কথা শুনে আমিও অবাক হয়ে দাদাকে বলি, দাদা তুমি কি বলছো, কে আমাদের চাচাদের হত্যা করবে? দাদা বলে, তোদেরকে সব কিছু বলবো, কিন্তু কিছুটা সময় দে আমাকে। সেদিন গ্রামবাসীরা মিলে আমার 2 চাচাকে জানাজা পড়িয়ে কবর দেয়। সন্ধ্যাবেলা দাদা আমাদের বাড়িতে এসে কিছু বালু একটা বাটিতে নিয়ে কিছু দোয়া পড়ে, বাড়ির চারিপাশে ছিটিয়ে দেয়। আমার মা তখন দাদুর কাছে গিয়ে বলে, বাবা আপনি এমনটা কেন করছেন? দাদু তখন মাকে বলেন, নয়তো সে তোমাদেরকে হত্যা করবে, আমার 2 ছেলের মতো করেই। মা তখন দাদাকে বলে, কার কথা বলছেন আপনি? দাদা বলে, আমি সব কিছু বলবো তোমাদের কাছে, কিছু লুকাবো না, তোমার সবাই আমার ঘরে আসো। মা তখন আমাকে, চাচিকে সবাইকে নিয়ে দাদার ঘরে গিয়ে বসে। দাদা আমাদেরকে বলে, আমার ছেলেদের মৃত্যুর পেছনে আমি দায়ী, আমার কারণেই সে আমার ছেলে দুটোকে হত্যা করেছে। আমি দাদাকে বলি, দাদা তুমি কার কথা বলছো বারবার, সে আসলে কে বলো তো? দাদা বলে, সে হচ্ছে একজন খারাপ জিন, যার নাম হচ্ছে ইফরিশ।
কারণ 50 বছর আগে আমি আর আমার ওস্তাদ মিলে তাকে বোতলবন্দি করেছিলাম। সেটা করতে গিয়ে আমার ওস্তাদ প্রাণ হারিয়েছিল তার হাতে। সে আমাকে বলেছিল কখনো যদি সে মুক্ত হতে পারে তাহলে আমার পুরো বংশ সে হত্যা করবে। আমি তখন দাদাকে বলি, দাদা কি হয়েছিল আজ থেকে 50 বছর আগে আমাদের বলো। দাদু তখন আমাদের বলতে শুরু করে। দাদু আমাদেরকে বলতে শুরু করেন আজ থেকে আরও 50 বছর আগে কি হয়েছিল। তখন আমি ছিলাম তরুণ যুবক। আমি আমার ওস্তাদের সাথে এই জিনপরি ছাড়ানোর কাজগুলো শিখছিলাম। আমার ওস্তাদ আমাকে সবসময় বলতো এই জগতে ভালো জিন আছে, তেমনই খারাপ জিনও আছে। ভালো জিন কখনো মানুষদের ক্ষতি করে না, মানুষদের উপকার করে, কিন্তু খারাপ জিন সবসময় মানুষের ক্ষতি করতে চায়, তাদেরকে একা পেলে মেরে ফেলে। আমি আস্তে আস্তে ওস্তাদের কাছ থেকে অনেক কিছু শিখছিলাম। একদিন আমাদের গ্রামে নেমে আসে একটা কালো ছায়া, একটা অভিশাপ, যার নাম ছিল জাফর। জাফর ছিল একটা খারাপ জিন। জাফর 5 থেকে 10 বছরের বাচ্চাদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যেত। রাতের বেলা যখন বাচ্চাদের বাবা মা তাদের বাচ্চাকে নিয়ে ঘুমাতো, সকালে উঠে দেখতো তাদের বাচ্চা তাদের সাথে নেই। হাজারবার খোঁজার পরেও সেসব বাচ্চাদের সন্ধান আর কেউ পেত না। আস্তে আস্তে গ্রামের ছোট ছোট বাচ্চা হারিয়ে যেতে শুরু করে। সবাই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় না, এটা একটা অলৌকিক বিষয়। তাই গ্রামের সকলে মিলে আমার ওস্তাদের কাছে সাহায্যের জন্য আসে। ওস্তাদ সবার মুখে সব ধরনের কথা শুনে বলে, আমাকে একদিন সময় দিন, আমি জানার চেষ্টা করছি আসলে কি হচ্ছে। গ্রামবাসীরা সবাই চলে যাওয়ার পর ওস্তাদ আমাকে বলে, আজ রাতে তুই আমার সাথে আমার জাদুর ঘরে থাকবি। আমি আর ওস্তাদ যে বাড়িতে থাকতাম সে বাড়িটাকে 2টি ঘর ছিল। একটি ঘরে আমি আর ওস্তাদ থাকতাম, আর একটি ঘর ছিল যেটার ভেতরে ওস্তাদ কাউকে ঢুকতে দিত না। আসলে সেই ঘরে আমার ওস্তাদ তার জিন সাথীদের সাথে কথা বলতো। আমার ওস্তাদের সাথে 3টি জিন ছিল। আমি আমার ওস্তাদকে বলি, কিন্তু ওস্তাদ আপনি তো আমাকে এই ঘরে যেতে মানা করেছেন। ওস্তাদ বলেন, আমি আর কতদিন বাঁচবো, এখন সময় হয়ে এসেছে যে আমার জিন সাথীদের সাথে তোর পরিচয় করানোর। কারণ আমি মরে গেলে তো তাদের সাহায্য নিয়েই তোকে মানুষদের উপকার করতে হবে। সেদিন রাতে আমাকে ওস্তাদ সেই ঘরের ভেতরে নিয়ে যায়। আমি দেখি ঘরটার ভিতরে অন্ধকার, কোনো বাতি নেই, আলোর ব্যবস্থা নেই। আমি ওস্তাদের কাছে কারণটা জানতে চাই। ওস্তাদ বলে তারা আলো পছন্দ করে না, তারা আধারে থাকতে পছন্দ করে। ভয় পাস না, তুই আয় আমার সাথে, এখানে বসে পড়। আমি তাদের স্মরণ করছি, তারা এখন আমার সামনে আসবে, তুই কিন্তু ভয় পাবি না। ওস্তাদ তখন আমার সামনে তার 3 সাথীকে স্মরণ করে। কিছুক্ষণ পর আমি দেখতে পাই সেই অন্ধকারের ঘরের ভেতর থেকে 3টা সাদা আলো। ওস্তাদের 3 জন জিন সাথী তার সাথে কথা বলতে শুরু করে। তারা বলে, কেন আমাদের স্মরণ করলে? আমি তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। আমার ওস্তাদ তখন আমাদেরকে বলে সব কিছু। তখন তার 3 সাথী বলেন, দেখো জাফর অনেক শক্তিশালী, একটা জিন তাকে আটকানো এতটা সহজ হবে না। তবে একটা কাজ করা যায়, যেটা করলে তোমরাও মৃত্যু হতে পারে আর আমাদেরও মৃত্যু হতে পারে। সেটা করলে হয়তোবা জাফরকে বন্দি করা সম্ভব, কিন্তু তাকে হত্যা করা আমাদের পক্ষে সম্ভব না। আমার ওস্তাদ তখন তার সাথীদের বলে, তাহলে তাই হোক, দরকার পড়লে মরে যাব, আল্লাহর রাস্তায় মরলেও তো শহীদ মৃত্যু। তারপরেই মাসুম বাচ্চাদেরকে ওই শয়তানের হাত থেকে বাঁচাতে হবে। তখন ওস্তাদের 3 জন সাথী বলে, ঠিক আছে, আমরা প্রস্তুত, মৃত্যু হলে হবে, তারপরে ওই শয়তানকে আটকাবো। শোনো, তোমাকে কি করতে হবে, তুমি একদমে 101টি কালো মহিষ কিনে নিয়ে আসবে। তারপর আগামীকাল সন্ধ্যার পর তোমার উঠানে সেগুলো জবাই দিয়ে ফেলে রাখবে। উঠানের মাঝ বরাবর তুমি আসন পেতে বসবে। তোমার সামনে রাখবে একটা কাচের বোতল, তার নাম ধরে বারবার স্মরণ করবে। দেখবে সে আসতে বাধ্য হবে, তখনই তাকে বন্দি করার একটা সুযোগ পাবো আমরা। ওস্তাদ বলে, ঠিক আছে। এটা বলে ওস্তাদ আমাকে নিয়ে সেই ঘরের বাইরে চলে আসে। আমি ওস্তাদকে বলে, আমি আপনার সাথে কাজটি করব, আমিও থাকতে চাই আপনার সাথে। ওস্তাদ বলে, না, তোকে আমার সাথে রাখতে পারবো না, কারণ এই কাজটি করতে গেলে আমি মরতেও পারি। আমি চাই না আমার সাথে তুইও মৃত্যুবরণ কর। আমি বলি, আমিও আপনার মতো শহীদের মৃত্যু চাই। যদি আমার কপালে তার হাতে মৃত্যু থাকে তাহলে তাই হবে, কিন্তু আমি পিছুপা হব না। আমি আপনার সাথে সেই কাজটি করতে চাই, দয়া করে আপনি না করবেন না। ওস্তাদ বলেন, ঠিক আছে, তাহলে তাই হবে। ওস্তাদের জিন সাথীদের কথা মতো আমরা তার পরের দিন 101টি কালো মহিষ কেটে আমাদের বাড়ির উঠানে ফেলে রাখি, আর আসন পেতে বসে পড়ে আর জাফরের নাম স্মরণ করতে থাকি বারবার। চারিপাশে অন্ধকার নামতেই একটা অনেক বড় কালো নেকড়ে আমাদের বাড়ির উঠানে প্রবেশ করে। সে নেকড়েটা অনেক বড় ছিল, এত বড় নেকড়ে আমরা কখনো দেখিনি। নেকড়ে এটা আস্তে আস্তে সেই কালো মহিষগুলোকে খেতে শুরু করলো। কয়েক মিনিটের ভেতরে সে সবগুলো মহিষ খেয়ে ফেললো। তারপর এগিয়ে আসতে শুরু করলো আমাদের দিকে। সে
নেকড়েটা আস্তে আস্তে একটা কালো মানুষের রূপ ধারণ করল। তার শরীরটা ছিল পাহাড়ের মতো উঁচু। আমার ওস্তাদ আসন থেকে উঠে দাঁড়ালো। জাফর তখন আমার ওস্তাদকে বলল, কি ভেবেছিস এই লোভ দেখিয়ে তুই আমাকে বন্দি করবি? এত সহজ? তুই আর তোর সাথীরা আমার কিচ্ছু করতে পারবি না। ঠিক তখনই 3 জন সাদা ছায়া আমার ওস্তাদের পেছনে এসে দাঁড়ায়। জাফর বলে, ঠিক আছে, তাহলে তাই হোক, যুদ্ধ হোক, দেখা যাক কে বিজয় হয় আর কে মৃত্যুবরণ করে। ওস্তাদের 3 জন সাথী জাফরের উপর ঝাঁপিয়ে পড়লা, কিন্তু চোখের পলকেই জাফর তাদের 3 জনকে হত্যা করল। তারপর জাফর আবারও সে ভয়ানক নেকড়ের রূপ ধারণ করলো আর আমার ওস্তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ওস্তাদ আমাকে একটা আয়াত শিখিয়েছিল আর বলেছিল, যখন দেখবি আমরা সবাই হার মেনে গিয়েছি, ঠিক তখনই আয়াতটা পড়তে শুরু করবি। আমি তখন সে আয়াতটা পড়তে শুরু করি। ঠিক তখনই সে ভয়ানক নেকড়েটা একটা কালো ধোয়া হয়ে সেই কাচের বোতলের ভেতরে বন্দী হয়ে গেল। আমি সাথে সাথে আমার ওস্তাদের কাছে যাই, কিন্তু ততক্ষণে ওস্তাদকে সে মেরে ফেলেছে। আমি অনেক জোরে জোরে কান্না করতে শুরু করি। বোতলের ভেতরে থাকা জাফর আমাকে বলে, তুই আমাকে মুক্ত কর, নয়তো আমি যেদিন মুক্ত হব তোর পুরো বংশ আমি নির্বংশ করে দেব। আমি তার কোনো কথা শুনি না। আমি সে বোতলটা নিয়ে আমাদের গ্রামের নদীর পাড়ে আসি, আর সে বোতলটার সাথে একটা মোটা পাথর বেঁধে নদীর মাঝ বরাবর ফেলে দেই। আমি ভেবেছিলাম জাফর আর কখনো মুক্ত হতে পারবে না, সে সারা জীবন নদীর অতল গভীরে রয়ে যাবে। আমি আবার আমার ওস্তাদের কাছে যাই আর তার লাশ ধরে কান্না করতে থাকি। পরের দিন গ্রামবাসীর সবাই আমাদের বাড়িতে এসে আমার কাছে জানতে চায় ওস্তাদ কিভাবে মৃত্যুবরণ করলো। আমি বলি, ওস্তাদ আপনাদের বাঁচানোর জন্য মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক তাকে নিশ্চয়ই জান্নাতবাসী করবেন। আজকের পর থেকে আপনাদের বাচ্চাদের আর কিচ্ছু হবে না, সে অভিশাপ কেটে গেছে। কিন্তু 50 বছর পর সে জাফর কিভাবে মুক্ত হয়ে গেল আমি জানি না। তবে সে মুক্ত হওয়ার সাথে সাথেই আমার 2 ছেলেকে হত্যা করেছে। এখন আমাকে আর তোর বাবাকে হত্যা করতে চাই সাফা দাদু ভাই। এখন তুই পারিস আমাকে আর তোর বাবাকে বাঁচাতে সেই জাফরের হাত থেকে। আমি তখন আমার দাদাকে বলি, কিন্তু আমি কি করব? আমি কিভাবে সেই ভয়ানক জিন জাফরের হাত থেকে তোমাদেরকে বাঁচাবো? আমার দাদা তখন বলে, তুই তো মাহিম জিনের কথা ভুলে যাচ্ছিস। তুই তাকে তোর জীবন থেকে সরিয়ে দিয়েছিস, এখন তুই পারবি তাকে আবার ডেকে নিয়ে আসতে? দাদু ভাই, এখন মাহিম জিন ছাড়া আমার আর কোনো উপায় নেই। একে তো আমার অনেক সাহস, অনেক বয়স হয়েছে, তাছাড়া আমি সেই জিনটার সাথে আমি এমনিতেও পারতাম না। আমি কি মাহিমের কাছে যাব? সে কি আমার ডাক শুনে আবারও আমার কাছে আসবে? কিন্তু আমি তো তাকে অপমান করে আমার জীবন থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কি করব আমি এখন? আমি সিদ্ধান্ত নেই আবারও সেই কূপের কাছে আমি যাব। আমার বাবা মাকে তো আমি এভাবে মরতে দিতে পারি না। দাদু আমাকে বলে, আজকে রাতের মতো তাকে আমি আটকাতে পেরেছি। কালকের ভেতরে যদি মাহিম আমাদের সাহায্য না করে, তাহলে বোধহয় তাকে আমি বাড়ির ভেতর আসা থেকে আটকাতে পারবো না, আর সে সবাইকে মেরে ফেলবে সেই জাফর। আমি দাদাকে বলে, কিছুই হবে না, আমি যে করে হোক মাহিমকে নিয়ে আসবই। পরের দিন কলেজে আসার পর আমি লুকিয়ে লুকিয়ে একাই চলে যাই সেই কূপের কাছে। চারিপাশে যেন একটা শান্ত বাতাস বইছে। আজকে আমার ভয় লাগছে না, কারণ এই জায়গায় যে আছে সে আমার কোনো ক্ষতি করবে না, সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি কূপের কাছে এসে পানির দিকে তাকিয়ে মাহিমকে ডাকি, কিন্তু মুখে তোমাকে ফিরিয়ে নিয়ে যাব সেটা আমি জানি না তুমি আমার ডাক শুনে আবার আমার কাছে আসবে কিনা। তবে আজকে তোমার সাহায্য আমার অনেক দরকার। দেখো মাহিম, আমি তোমাকে অপমান করে আমার জীবন থেকে আলাদা করেছিলাম, সেটার একটা কারণ ছিল। কারণ তুমি আমাকে ধোঁকা দিয়েছিলে। তুমি যে মানুষটার চেহারার রূপ ধরে এসেছিলে, সেই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, অনেক বেশি ভালোবেসেছিলাম। তুমি জানো, সেদিন আমি প্রথমবারের মতো আমি শাড়ি পরেছিলাম। আমি আমার মনের কথা বলতে চেয়েছিলাম, তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে। তুমি তোমার রূপ ধরে আমার কাছে আসতে পারতে। আমি সারা জীবন তোমাকে ভালোবাসতাম, কিন্তু সত্যটা জানার পর আমার মন ভেঙে গেছে। তাই আমি সেদিন তোমাকে অপমান করেছিলাম। আমি বলবো না যে তুমি আমার জন্য আমার কাছে আসো। জানো, আমার 2 চাচাকে সে জাফর হত্যা করেছে। হয়তোবা আমার বাবা আর দাদাকেও হত্যা করবে, যদি না তুমি আমাদের সাহায্য করো। আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাচ্ছি, দয়া করে আমাদেরকে সাহায্য করো। কিন্তু আমি কোথাও মাহিমের কোনো শব্দ বা দেখা পাই না। আমি বুঝতে পারি মাহিম আমার কাছে আসবে না। আমি মন খারাপ করে বলি, জাফর যখন আমার দাদা আর বাবাকে হত্যা করতে আসবে, তখন আমি বলবো আমাকেও মেরে ফেলো। আমি বাঁচতে চাই না, কারণ তারা চলে গেলে আমাকে কেউ দেখে শুনে রাখবে। ঠিক তখনই কূপের ভেতর থেকে মাহিম অদৃশ্য হয়ে বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তুমি হয়তো ভুলে গেছো। আমার মনে করে দিচ্ছি, আমি তোমাকে বলেছিলাম আমি যতদিন তোমার কাছে আছি তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, তোমার ক্ষতি কেউ করতে পারবে না।
আমি দেখি কূপের ভেতর থেকে সেই সাদা রঙের পায়রাটা উঠতে উঠতে আমার কাঁধে এসে বসলো। আমি মাহিমজিনকে নিয়ে আমার বাড়িতে আসি। দাদা তো আমার কাঁধে মাহিমকে দেখে অনেক খুশি হয়। আমার মা আর চাচিরা আমার কাছে এসে বলে, এই সাদা পায়রাটা তোর কাঁধে এত অদ্ভুতভাবে কিভাবে বসে আছে? আমার দাদা তখন তাদেরকে বলে, এটা কোনো সাধারণ পায়রা না, এটাই হচ্ছে জিন, যার কথা তোমাদেরকে আমি বলেছি, যার সাথে সাফার একটা যোগাযোগ ছিল। আমার মা তখন আমার কাছে এসে বলে, একটা জিনের সাথে তো যোগাযোগ ছিল, কিন্তু কিভাবে, কি করে? দাদা তখন বলে, সব কিছু পরে যেন, এখন বলাটা জরুরি মনে করছি না, কারণ আমাদের মাথার উপরে এখন জাফরের কালো ছায়া। এখন তোমরা কি চাও, ওই জিনটি যে কিনা আমাদের সাহায্য করতে এসেছে সে আবার চলে যাক, আর সে শয়তান জাফর তোমার স্বামীকে আর আমাকে হত্যা করুক? এটা কি চাও তুমি সাফার মা? আমার মা তখন দাদাকে বলেন, না না, আমি এটা চাই না বাবা, আপনি পরে বলবেন, সমস্যা নেই। দাদা যখন আমাকে নিয়ে তার ঘরে চলে আসেন আর ঘরটাকে ভেতর থেকে লাগিয়ে দেয়, যেহেতু চারপাশে এখনও দিনের আলো আছে, তাই দাদা জানলাগুলো লাগিয়ে ঘরের লাইটটা বন্ধ করে দেয়। সাথে সাথে মাহিমজিন মাটিতে এসে বসে আর পায়রার রূপ থেকে আবারও তার আসল রূপে ফিরে আসে। মাহিম তখন আমার দাদাকে বলে, কি হয়েছে বলেন তো, কে এই জাফর, কেন আপনাদের উপর এসে হামলা করেছে বারবার? আমার দাদা তখন মাহিমকে সব কিছু খুলে বলে, 50 বছর আগে যা যা ঘটেছে, বর্তমানে যা যা ঘটে গেছে সব কিছু। সবটা শুনে মাহিম বলে, ও আচ্ছা জাফর, তাই তো, সমস্যা নেই, ও আমার কাছে কিছুই না। আমার দাদা তখন মাহিমকে বলেন, কি বলছো? আমার ওস্তাদ আর তার সাথী 3 জন জিনকে জাফর চোখের পলকে হত্যা করেছে, আর তুমি বলছো তোমার কাছে জাফর কোনো বিষয় না? মাহিম তখন আমার দাদাকে বলে, আপনি তো বললেন জাফরের বয়স অনেক বেশি, সে অনেক শক্তিশালী, কিন্তু আপনি জানেন আমার বয়স কত আর আমি কি কি করতে পারি আর আমার শক্তি কত? শুনে রাখেন, জাফরের বয়স 300 বছর। আমি তার নাম শুনে প্রথমে তাকে চিনতে পারিনি, কিন্তু আপনি যখন বললেন ছোট ছোট বাচ্চাদের সে উঠিয়ে নিয়ে শয়তানের উদ্দেশ্যে বলি দিত, ঠিক তখন আমি চিনতে পারি আপনি কার কথা বলছেন। আজ থেকে আরও 40 বছর আগে আমি জাফরের সন্ধানে বের হয়েছিলাম তাকে হত্যা করার জন্য। আমি তার নাম জানতাম না, কিন্তু আমার বাবা আমাকে আদেশ করেছিল তাকে খুঁজে বের করে হত্যা করতে। সে কখনো একটি জায়গায় নির্ধারিত হতো না, সে সবসময় এই গ্রাম ওই গ্রাম ঘুরে ঘুরে বেড়াতো আর ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে হত্যা করত। আমি যখন জাফরের সন্ধান পাই তখন আমি বুঝতে পারি সে বোতলবন্দি হয়েছেন, কিন্তু তাকে যে আপনি বোতলবন্দি করেছেন সেটা জানতাম না। আমি একবার চেয়েছিলাম তাকে নদীর গভীর থেকে উঠিয়ে বোতল থেকে মুক্ত করে হত্যা করব, কিন্তু আপনি বোতলের সাথে কিছু জিনিস করে রেখেছিলেন যেন কোনো জিন তাকে মুক্ত করতে না পারে, যে কারণে আমি সেখানে যেতে পারতাম না। কিন্তু আমি জানতাম জাফর কখনো না কখনো মুক্ত হবে, তাই আমি কখনো আর নিজের পরিবারের কাছে ফিরে যাইনি। আমি সেই কূপের ভেতরে থাকতে শুরু করি। আমি গ্রামে আছি শুধুমাত্র জাফরের জন্য, কারণ সে আমার খুব কাছের একজন ছোট্ট বাচ্চাকে হত্যা করেছিল। তাকে আমি ভালোবাসতাম, তার নাম ছিল নীলা। সাফারির মতোই সে সহজ সরল আর খুব ভালো মনের একজন মানুষ। আমি নীলাকে দূর থেকে ভালোবাসতাম। প্রতি রাতে তার কোরআন তেলাওয়াত শুনতে আমি তার কাছে যেতাম। নীলার সাথে আমি কথা বলতাম, সে জানতো আমি একটা জিন। একটা সময় নীলা একটা মানুষকে বিয়ে করে, এই বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না, কারণ আমাদের ভালোবাসা ছিল পবিত্র। আমরা শরীরকে ভালোবাসতাম না, ভালোবাসতাম মনকে। নীলার স্বামীও আমি আমার বিষয়টা জানার মাঝে মাঝে আমি তার সাথেও কথা বলতে আসতাম তাদের ঘরে। 1 বছর পর তাদের ঘরে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম হয়। তারা সবাই অনেক খুশি ছিল, আমি অনেক খুশি ছিলাম। জানেন, একদিন আমার বাবা আমাকে সংবাদ পাঠায় তার শরীর ভালো না, তাই আমি এই নীলার কাছে বিদায় নিয়ে তার সাথে দেখা করতে আমাদের জগতে যাই। আমি সেখানে থেকে চলে যাওয়ার 2 দিন পরে সেই গ্রামে আসে শয়তান জাফর। সে আরও অনেক বাচ্চাদের সাথে নীলার বাচ্চাটাকে তুলে নিয়ে যায়। নীলার এই বিপদের দিনে আমি তার পাশে ছিলাম। আমি জানতাম এত কিছু হয়ে গেছে। আমি যখন আবারও নীলাদের গ্রামে আসি আমি শুনতে পাইনি নীলার বাচ্চাকে কেউ একজন তুলে নিয়ে গেছে, আর এই সুখে নীলা পাগল হয়ে গেছে। নীলা পাগল হওয়ার পর একদিন গলায় দড়িতে আত্মহত্যা করে। আমি নীলার লাশের কাছে বসে তাকে কথা দিয়েছিলাম তার ছেলেকে যে হত্যা করেছে, যার কারণে সে আত্মহত্যা করেছে, তাকে আমি ছাড়বো না, তাকে আমি নিজ হাতে হত্যা করব। জাফর ততক্ষণে সেই গ্রাম ছেড়ে আরেকটি গ্রামের উদ্দেশ্যে পালিয়ে গিয়েছে। আমি তার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। আমি আবার আমার জগতে গিয়ে আমার বাবার কাছে সাহায্য চাই। বাবা তার শক্তির মাধ্যমে আমাদের গ্রামের সন্ধান আমাকে দেয়, কিন্তু আমি যতক্ষণে আপনাদের গ্রামে আসি ততক্ষণে আপনি আর আপনার ওস্তাদ মিলে জাফরকে বোতলবন্দি করে নদীর গভীরে ফেলে দেন।
সেদিনের পর থেকে আমি অপেক্ষা করছি কবে জাফর মুক্ত হবে, আর সেদিন থেকে অপেক্ষা করছি কবে জাফর মুক্ত হবে। মাহিন তখন আমার দাদাকে বলে, দাদা, আমি যতক্ষণ আপনাদের বাড়িতে আছি ততক্ষণ জাফর এই বাড়িতে আসবে না, কিন্তু আমি চাই সে এই বাড়িতে আসুক। আপনাদের ক্ষতি করতে সে যখনই বাড়িতে আসবে তখনই আমি চারিপাশে বন্দি করে দেব। সে বাড়িতে একবার প্রবেশ করলে আর বের হতে পারবে না। আর দাদা, জাফরকে কীভাবে ডাকতে হয় সেটা আপনি খুব ভালো করে জানেন। সেই 101টি কালো মহিষ কিনতে হবে, আর সন্ধ্যা হয়ে আসার একটু আগে মহিষগুলোকে বলি দিয়ে উঠানের মাঝে ছিটিয়ে রাখতে হবে। তারপর কি করতে হবে এটা দাদা আপনি খুব ভালো করেই জানেন। এই কাজটি করার জন্য সাফা তোমাকেও থাকতে হবে, কারণ এই কাজটি দাদা একা করতে পারবে না। এই কাজটি করতে হবে 2 জন লোকের। এখন শুধু সময়ের অপেক্ষা। কালকে সন্ধ্যার পর জাফর শুধু এই বাড়িতে প্রবেশ করুক, তারপর তার সাথে কি করবে এটা আমি দেখে নেব। আমার দাদা তখন মাহিমকে বলে, তুমি কি পারবে তার সাথে? একবার তাকে বন্দি করার জন্য আমার ওস্তাদ তার প্রাণ দিয়েছেন, তার সাথে তার 3 সাথীও। মাহিম তখন দাদা ভাইকে বলে, এবার আমি তাকে বন্দি করব না, তাকে হত্যা করব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আমি কি পারবো না সেটা আপনারা আগামীকালকে দেখতে পারবেন। এখন আমি যাচ্ছি, সব কিছুর ব্যবস্থা করেন। কাল হবে মহাযুদ্ধ। হয়তো জাফর নামক সেই শয়তান পৃথিবীতে বেঁচে থাকবে, নয়তো আমি। এই কথা বলে মাহিম সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায়, আর যাওয়ার আগে বলে, আপনারা ভয় পাবেন না, সঠিক সময় আমি আবারও চলে আসব। আমি আপনাদের খুব কাছাকাছি আছি। মাহিমের চলে যাওয়ার পর দাদা তার পরের দিন তার 2টা জমি বিক্রি করে দেয়, আর সেটা দিয়ে 101টি কালো মহিষ কিনে নিয়ে আসে। আমি দাদাকে বলি, দাদা, অনেকগুলো টাকা চলে গেল তো। দাদা বলে, শয়তান আমার 2টি ছেলেকে হত্যা করেছে, এখন তোর বাবাকে আর আমাকেও যদি হত্যা করে, এ টাকা পয়সা দিয়ে আমরা কি করব? আমি আমার 2 ছেলের মৃত্যুর বদলা নিতে চাই। সেদিন বিকেলবেলায় দাদার বাড়ির সকলকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে দিয়ে ঘরটা তালা লাগিয়ে দেয়, আর বলে, যাই হোক না কেন কেউ বের হওয়ার চেষ্টা করবে না। তোমরা অনেক শব্দ শুনতে পারো, কান্নার শব্দ, আর অনেক কিছু উত্তপ্ত করবে তোমাদেরকে, কিন্তু কেউ ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবে না। তোমরা যদি ঘর থেকে বের হয়ে আসো তাহলে তোমাদের সাথে আমরাও মারা যাব। এরপর দাদা গ্রামের ইমাম সাহেবকে নিয়ে সেই 101টি কালো মহিষকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন, আর আমাদের উঠানের চারিপাশে ফেলে রাখে। আমাদের উঠানের মাঝে বরাবর 2টা আসন বানানো হয়, একটাতে দাদা গিয়ে বসা, আরেকটাতে আমাকে বসতে বলে দাদা। দাদা তখন আমাকে বলে, যাই হোক না কেন এই আসনের বাইরে আসবি না, শুধু চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ বলবি। তুই অনেক কিছু দেখতে পারিস, ভয়ও পেতে পারিস। সে তোকে মারার চেষ্টা করবে, কিন্তু যতক্ষণ তুই এই আসনের ভেতরে আছিস তোর কিচ্ছু হবে না। সন্ধ্যা শেষ হয়ে চারিপাশে অন্ধকার নেমে আসে। হঠাৎ করে আকাশের পূর্ণিমার চাঁদটা ঢেকে যায় কালো মেঘে। আমার দাদা কয়েকটা মোমবাতি এনে রেখেছিল আগে, তবে মোমবাতিগুলো আমাদের চারিপাশে ধরিয়ে দেয়। মোমবাতির হালকা হালকা আলোতে আমরা দেখতে পাই আমাদের বাড়ির উঠানে একটা কালো ছায়া এগিয়ে আসছে। কালো ছায়াটা বাড়ির ভেতরে প্রবেশ করার পর সে একটা ভয়ঙ্কর নেকড়ের আকৃতি নিল। আমাদের গ্রামে কোনো নেকড়ে নেই, তাছাড়া এত বড় নেকড়ে আমি কখনো দেখিনি। সে নেকড়েটা আমাদের জবাই করা সেই কালো মহিষগুলোকে এক এক করে খেতে শুরু করে। কয়েক মিনিটের ভেতরেই অস্বাভাবিকভাবে সেই নেকড়েটা 101টি কালো মহিষকে খেয়ে ফেলে। তারপর এগিয়ে আসতে শুরু করে আমার দিকে। আমাদের কাছে আসার পর সেই নেকড়েটা একটা মানুষের রূপ ধারণ করে। কালো কুচকুচে একটা পুরুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, পাহাড় সমান উঁচু চোখে যেন অনেক রাগ, শরীরটা পাহাড়ের মতো শক্ত। সে আমার দাদাকে বলে, তুই ভেবেছিলে আমাকে 50 বছর বন্দি করে রাখলে আমি আর কখনো মুক্ত হতে পারবো না? আজ থেকে আরো 50 বছর আগে তোকে বলেছিলাম আমাকে বন্দি করিস না, যদি আমি মুক্ত হতে পারি তাহলে পুরো বংশ আমি নির্বংশ করে দেব। তোর 2 ছেলেকে তো আমি মেরে ফেলেছি, এখন বাকি আছিস তুই আর তোর বড় ছেলে। এখন তোকে মারবো, আগামীকাল তোর বড় ছেলেকে। এটা বলে সে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। ঠিক তখনই সাদা রঙের একটা পায়রা উড়তে উড়তে আমার ঠিক সামনে এসে বসে, আর আস্তে আস্তে সে পায়রা থেকে বের হয়ে আসে মাহিম জিন। মাহিমকে দেখে জাফর আমাদের বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কেন জানি না। সে মাহিমকে অনেক বেশি ভয় পাচ্ছিল। কিন্তু জাফর যখন আমাদের বাড়ি থেকে বের হতে যায় ঠিক তখনই আমাদের বাড়ির চারিপাশে দাও দাও করে একটা আগুন জ্বলে ওঠে। আগুনটা চারিপাশে গোল করে জ্বলছিল, যেন সেই আগুন জাফরকে আমাদের বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। মাহিম তখন জাফরকে বলে, তোর পালানোর সব পথ বন্ধ, তুই এখন এখান থেকে পালাতে পারবি না জাফর। তোর জন্য আমি আমার নীলাকে হারিয়েছি। সে নীলা যার জন্য আমি নিজের জীবন দিতে চেয়েছিলাম, যার মুখটা দেখলে আমার মন সহজে ভালো হয়ে যেত। জাফর যখন বুঝতে পারে সে পালাতে পারবে না, তখন সে সিদ্ধান্ত নেয় সে মাহিমের সাথে যুদ্ধ করবে। জাফর আবারও সে ভয়ানক নেকড়ের রূপ ধারণ করে,
আর মাহিমের থেকে এগিয়ে যেতে শুরু করে, যেটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। মাহিমের আবার কিছু হয়ে যাবে না তো? মাহিম তখন আমাদের দিকে ঘুরে একটা হাসি দেয় আর তার রূপ পরিবর্তন করে। মাহিম একটা হিংস্র ডোরাকাটা বাঘের রূপ ধারণ করে। দাদা তখন আমাকে বলে, আমি তো ধরতেই পারিনি মাহিম এত শক্তিশালী। আসলে ডোরাকাটা বাঘের রূপ সাধারণ কোনো জিন ধরতে পারে না। যেসব জিন রাজকীয় বংশের হয় তারাই শুধু এই ডোরাকাটা বাঘের রূপ ধারণ করতে পারে। মাহিম তখন আস্তে আস্তে জাফরের দিকে এগিয়ে যায়। কি হবে, কে বিজয়ী লাভ করবে, জাফর না কি মাহিম? অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। বাঘ আর নেকড়ের মাঝে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়। একে অপরকে মারার জন্য ভয়ঙ্কর থাবা দিচ্ছিল। জাফর অনেকক্ষণ লাগিয়ে যুদ্ধ করলেও শেষে সে হার মানতে বাধ্য হয়। মাহিম সে নেকড়েটার গলায় একটা কামড় বসিয়ে দেয়। সাথে সাথে সে নেকড়েটা মাটিতে দাবড়াতে দাবড়াতে মৃত্যুবরণ করে। মাহিম জিন আমাদের কাছে আসে। সে অনেক আঘাত পেয়েছিল, কারণ জাফর মারার আগেই অনেকগুলো তাকে আঘাত করেছিল। মাহিম আমাদের কাছে এসে বাঘের রূপ ত্যাগ করে আবারও আগের মতো তার আসল রূপে চলে আসে। আমি দেখি তার শরীরে অনেক আঘাত, তার সাদা পাঞ্জাবিটা রক্তে ভিজে গেছে। সে আমাদের কাছে এসে দাঁড়া অবস্থায় সে মাটিতে পড়ে যায়। আমি আর দাদা আর সাথে সাথে মাহিমকে আমাদের ঘরে নিয়ে যাই আর বিছানার সাথে ঘুম পাড়িয়ে দিই। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও মাহিমের জ্ঞান ফিরছিল না। আমি খুব কান্না করছিলাম। দাদা আমাকে সান্ত্বনা দিয়ে বলছিল, তুই কান্না করিস না, তার জ্ঞান ফিরে আসবে। আমি মাহিমের মাথার কাছে বসে খুব কান্না করছিলাম। কেন কান্না করছিলাম আমি জানি না। আমি তো মাহিমকে ভালোবাসি না, তাকে কত অপমান করেছি। তারপরও তার জন্য আমার চোখ বেয়ে এভাবে পানি কেন ঝরছে? আমার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি মাহিমের মুখের ওপর গিয়ে পড়ে। মাহিমের জ্ঞান ফিরে আসে, সে চোখ খুলে তাকায় আর আমাকে বলে, কি হলো, এভাবে কেন কান্না করছো তুমি সাফা? আমি আমার চোখের পানিটা মুছে ফেলি। মাহিম উঠে বসে আর আমাকে বলেন, কি হলো বল, তুই কেন কান্না করছো? আমি মাহিমকে বলি, আমি তোমাকে কত অপমান করলাম, কত গালমন্দ করলাম, তারপরও তুমি আমার ফ্যামিলির জন্য কত কিছু করলে। মাহিম তখন আমাকে বলে, তোমার ভেতরে আমি নীলার ছায়া দেখতে পাই। নীলার জন্য তো আমি কিছু করতে পারলাম না, তোমার জন্য করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি তখন মাহিমকে বলি, আপনার ভালোবাসার মানুষের সাহায্য করে আপনার ভালো লাগছে, তবে আমি তো আমার ভালোবাসার মানুষটাকে পেলাম না, যার কারণে আমি জীবনের প্রথম শাড়ি পরেছিলাম। তাকে বলতে চেয়েছিলাম আমার মনের সকল কথা, যার চেহারাটা এখনও আমার চোখে ভাসে। মাহিম তখন আমাকে বলে, সেই মুখটা ছিল একটা মায়ের মুখ, যার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই। যদি আসলে সে চেহারাটা কেউ থাকতো তাহলে আমি নিজে তাকে এনে তোমার সাথে বিয়ে দিয়ে দিতাম। আমি যে নিরুপায়, আমাকে তুমি মাফ করে দাও। তখন আমার দাদু আমার কাছে এসে বলে, তোমাদের সমস্যাটার সমাধান আমি করতে পারি। মাহিম, তুমি কি আমার দাদু ভাই সাফাকে মন থেকে ভালোবাসো? মাহিম তখন আমার দাদুকে বলে, আমি সাফাকে নিজের থেকেও বেশি ভালোবাসি দাদু। তখন দাদু আমাকে জিজ্ঞাসা করে, তুই যদি সে চেহারার মানুষকে পেয়ে যাস তাহলে কি তুই তাকে ভালোবেসে আগলে রাখবে আগের মতো করে? আমি তখন দাদুকে বলি, হ্যাঁ, তাকে আমি আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি, সব সময় ভালোবাসবো। দাদু এবার মাহিমকে বলে, দেখো, আমি জানি সেটা তোমার আসল রূপ ছিল না, যেটা ছিল সেটা ছিল মায়াবী একটা রূপ, তবে তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য সারা জীবন সেই রূপে থাকতে পারবে না। মাহিম, তুমি যদি তোমার এই আসল রূপ ত্যাগ করে সেই মানুষের রূপটা ধরে সারা জীবন আমার দাদু মায়ের সাথে থাকতে পারো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের বিয়ে আমি নিজ হাতে দাঁড়িয়ে দেব। মাহিম তখন বলে, ঠিক আছে, আমি রাজি, আমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি। মাহিম তখন তার আসল রূপ ত্যাগ করে সেই মানুষটার রূপ ধারণ করে যাকে আমি ভালোবেসেছিলাম। আমি সাথে সাথে মাহিমকে গিয়ে জড়িয়ে ধরে আর বলি, এই তো এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, এই মুখটাকে নিয়ে আমার কত স্বপ্ন দেখেছিলাম, এই মানুষটার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না। মাহিম আমাকে জড়িয়ে ধরে আর বলে, আমিও কখনো তোমাকে ছেড়ে যাব না, সবসময় মানুষের রূপ ধরে তোমার কাছেই থাকবো। আমার দাদু তখন বলে, কি করছো তোমরা, তোমরা কি ভুলে যাচ্ছ আমি যে ঘরের ভেতরে আছি? লজ্জা শরমের মাথা খেয়ে দিয়েছো দেখি তোমরা। আমরা সাথে সাথে একে অপরকে ছেড়ে দিয়ে আর কিছুটা লজ্জা পাই। আমি তখন আমার দাদাকে বলি, আচ্ছা দাদা, তুমি কিভাবে আমাদেরকে বিয়ে দেবে? বাবা মা তো কখনো রাজি হবে না। দাদা বলেন, সেটা আমার ব্যাপার, তোদের এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। মাহিম, তুমি তাহলে এখন তোমাদের জগতে চলে যাও, সেখানে গিয়ে কিছুদিন রেস্ট নাও, আমি তোমাকে স্মরণ করলে আমার সাথে এসে দেখা করবে, আমি তখন বলে দেব কি করতে হবে। মাহিম তখন অদৃশ্য হয়ে তার জগতে চলে যায়। পরের দিন দাদা বাবাকে ফোন দিয়ে বাড়িতে নিয়ে আসে আর সবাইকে বলে দেয় যে এখন আমাদের পরিবারের ওপর আর কোনো বিপদ নেই। এভাবে আরও 2 দিন কেটে যায়। আমি মাহিমের সাথে দেখা করতে পারি না, কথা বলতে পারি না।
আমি দাদার ঘরে গিয়ে দাদাকে বলি, এই বুড়ো, আমার বিয়েটা কবে দেবে বলো তো, তুমি তো কিছুই করছো না। দাদু তখন আমাকে বলে, এত অধৈর্য হলে হবে, আমি দেখছি কি করা যায়। শুনে রাখ দাদু, আমার সাথে যদি মাহিমের বিয়ে না দিতে পারো তাহলে তোমার খবর আছে বলে দিলাম। সেদিন বিকেলবেলায় দাদু আমার পরিবারের সবাইকে তার ঘরে ডাকে। সেখানে আমার বাবা মা চাচিরা সবাই ছিল। দাদু তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি সাফার জন্য একটা ছেলে দেখেছি। ছেলেটা আমার বন্ধুর বংশধর। আমার বন্ধু এখন বেঁচে নেই, আর সে ছেলেটার বাবা মাও এখন বেঁচে নেই। ছেলেটা বিদেশে ছিল এতদিন, কিন্তু কালকে দেশে ফিরবে। ওর তো এখানে আর কেউ নেই, তাই আমি বলেছি আমাদের বাড়িতে আসতে। আসলে ছেলেটিকে দেখতে অনেক সুন্দর। আমি একবার দেখেছিলাম, তোমরা দেখলে তোমাদের অনেক পছন্দ হবে। তোমাদের সকলে যদি পছন্দ হয় তাহলে আমি তার সাথে আমার দাদু ভাইয়ের বিয়ে দিতে চাই। আর সব থেকে ভালো কথা হচ্ছে, ছেলেটি বিয়ের পর বাংলাদেশেই থাকবে, আমাদের এই গ্রামগঞ্জের ব্যবসায় একটা করতে চাইবে। ছেলেটির নাম হচ্ছে মাহিম। তার সাথে বিয়ে হলে সাফা আমাদের বাড়িতেই থাকতে পারবে, সাথে মাহিমা আমাদের সাথেই থাকবে। তখন দাদুকে বলেন, ঠিক আছে বাবা, কাল আগে সে আসুক, আমরা দেখি, পছন্দ হলে আপনার কথাই সব হবে। পরের দিন বিকালবেলায় দাদু তার সাথে করে মাহিমকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আজকে মাহিমকে দেখতে অনেক সুন্দর লাগছে, তার সাথে একটা সাদা একজোড়া জুতা। আমার পরিবারের সকলেই মাহিমকে অনেক পছন্দ হয়, সবাই এই বিয়েতে রাজি হয়ে যায়। আর আমার দাদুর কাছে গিয়ে বলে, ছেলেটা অনেক ভদ্র, অনেক সুন্দর, তার সাথে আমার মেয়ের বিয়ে হলে সে অনেক সুখে থাকবে। তার বেশ কিছুদিন পর আমার সাথে মাহিমের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মাহিম আমাদের সাথেই থাকতে শুরু করে, কিন্তু আমাদের পরিবারের কেউ জানতো না যে মাহিম একটা জিন, শুধু আমার দাদু জানতো। বিয়ের 2 বছর পর আমার দাদু মারা যায়। মাহিম সবসময় আমার পরিবারকে তার পরিবারের মধ্যে আগলে রাখত। আমাদের বিয়ের বয়স যখন 4 বছর হয়ে যায়, মাহিম আর আমি পরিকল্পনা করি এখন আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার। কিন্তু ঠিক তখনই আমাদের গ্রামের প্রত্যেকটা ঘর থেকে এক বাচ্চার খোঁজ নিখোঁজ শুরু হয়। আমি মাহিমকে বলি, এই জাফর তো শেষ হলো, তাহলে এখন এসব কি করছে? মাহিম বলে, আমি নিজেও জানি না কি হচ্ছে। এই জানা অজানা রহস্যের মাঝে এই গল্পটি আমি এখানে শেষ করছি।